স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। তরুণ ভোটারদের কাছে টানার লক্ষ্যে আজ রাজধানীতে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। দলটির 3 সহযোগী সংগঠন যুব স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের যৌথ উদ্যোগে দুপুর 12টায় নয়াপল্টনে শুরু হবে সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন তিনি। দলের নেতারা জানান, বিএনপির এই সমাবেশে দলীয় নেতা কর্মীর পাশাপাশি সমাজের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ও তরুণ ইনফ্লুয়েন্সাররা অংশ নেবেন। তারা বিএনপির 31 দফার গুরুত্ব এবং আগামী দিনে বিএনপি তরুণদের জন্য কী ধরনের উদ্যোগ নেবে তা তুলে ধরবেন। একই সঙ্গে এই সমাবেশ থেকে আগামী দিনের বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা কী সেই মতামত নেবে বিএনপি। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই উদ্দেশ্যে সেমিনার ও সমাবেশ করেছে বিএনপি। কারামুক্ত হলেন জামায়াতে ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে সকাল 9:30টার দিকে তিনি ছাড়া পান। শাহবাগে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এটিএম আজহার কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কারামুক্ত হয়ে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আর যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 71-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার খালাস পান এটিএম আজহারুল ইসলাম। আপিল বিভাগের রায়ের সংক্ষিপ্ত আদেশে তাকে অবিলম্বে জেল হেফাজত থেকে মুক্তি দিতে বলা হয়েছিল। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে এটিএম আজহারের আপিল মঞ্জুর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে প্রথম কোনো আসামি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। নিক্কেই সম্মেলনে যোগ দিতে জাপানের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 2:20 ক্যাথে এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। হংকংয়ে যাত্রা বিরতিকালে হংকংয়ের শ্রমমন্ত্রী ক্রিস হান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। দুপুরে টোকিওতে পৌঁছানোর কথা রয়েছে। 29 ও 30 মে নিক্কেই সম্মেলনে অংশ নেওয়ার জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর। গেল সোমবার ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, 7টি চুক্তি ও সমঝোতার স্মারক সই করবে ঢাকা টোকিও। এছাড়াও জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে $1 বিলিয়ন ঋণ সহায়তা চাইবে বাংলাদেশ। জাপানের শ্রমবাজারে দক্ষ জনশক্তি রপ্তানিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার মোকামপঞ্জি, মিনাটিলা ও কদমখাল সীমান্ত এলাকা দিয়ে আরও 66 জনকে পুশিন করেছে বিএসএফ। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, পুশিন হওয়া ব্যক্তিরা কোন দেশের নাগরিক, এ বিষয়ে এখনো কিছু জানা গেছে কিনা, আর এই বিষয়ে বিজিবি বা কি বলছে জানাবেন বিস্তারিত। প্রথমে আমি বলতে চাই 14 মে থেকে আজ পর্যন্ত সিলেটের অর্থাৎ সিলেট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু আজ সহ মোট 135 জন পুশিনের ঘটনা ঘটেছে। তো এর আগে আমরা যে সকল পুশিন দেখেছি, বিশেষ করে বিয়ানীবাজার এবং কানাইঘাটের 2টি সীমান্ত দিয়ে, তো তাদের পরিচয় আমরা জানতে পেরেছি। তারা বেশিরভাগ স্থানীয় এবং সিলেটের বাইরেও বেশ কয়েকজন রয়েছেন। তবে আজকে যারা আটক হয়েছেন অনুপ্রবেশের দায়ে, অর্থাৎ পুশিন হওয়ার পর বিজিবি তাদেরকে আটক করেছে অনুপ্রবেশের দায়ে, তারা কিন্তু এখন জানতে পারবো। তো সবকিছু মিলিয়ে যে বিষয়টি বিজিবি কর্মকর্তারা যদিও এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিংবা ক্যামেরার সামনে কোনো ধরনের বক্তব্য দেননি, তবে তারা জানিয়েছেন যে এই যে পুশিনের ঘটনা ঘটছে, যদিও সিলেটে অন্যান্য সীমান্ত এলাকার তো কিছুটা কম ছিল, তারপরও সাম্প্রতিক পুশিনের ঘটনা এবং এর আগে থেকেই কিন্তু তারা সীমান্তে যখন উত্তেজনা শুরু হয়েছে সেই সময়টায়, অর্থাৎ পাক ভারত উত্তেজনার পরবর্তী যে সময়টা, সেই সময়টায় কিন্তু বাংলাদেশের সীমান্তে বিজিবি তাদের তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে পুশিন ঠেকানোর জন্য তারা টহল বাড়িয়েছে এবং সীমান্তে যে সকল অপরাধ, সেই সকল অপরাধ প্রতিরোধের জন্য কিন্তু তারা বাড়তি নজরদারি এবং গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে। এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও আমাদেরকে বলা হয়েছে যে সীমান্তবর্তী জেলাগুলোতে যেহেতু আসলে পুলিশ সুপারদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে কেন্দ্র থেকে, তারাও কিন্তু গোয়েন্দা নজরদারি বাড়িয়েছেন। এবং সবকিছু মিলিয়ে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আজকে যে 66 জন পুশিনের ঘটনা ঘটেছে তাদের পরিচয় আমরা জানতে পারবো। পরবর্তীতে হয়তো সে পরিচয় আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ প্রত্যুষ।
দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার কমার বিপরীতে বেশি করে রাজস্ব আহরণের পরিকল্পনা করা হয়েছে। তবে চলতি অর্থ বছরের 10 মাসের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 1.25 লাখ কোটি টাকা রাজস্ব আহরণ কম করতে পেরেছে এনবিআর। এমন বাস্তবতায় বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সহ নানা অনিশ্চয়তায় রাজস্ব আহরণ কম হচ্ছে। তার মধ্যে আগামী অর্থ বছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা অবাস্তব পরিকল্পনা। আগামী 2025-26 অর্থবছরের জন্য 2 জুন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন। যে বাজেট প্রস্তাব করবেন তার আকার চলতি অর্থবছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। বাজেটের আকার কমানো হলেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে। এদিকে গত 10 মাসে এনবিআরের লক্ষ্যমাত্রার তুলনায় 71,000 কোটি টাকা ঘাটতি দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় আগামী বাজেটে সংস্থাটির জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা থাকছে 5,18,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় 38,000 কোটি টাকা বেশি। গবেষকরা বলছেন, বাজেটের আকার কমানোর পরিকল্পনা বাস্তবসম্মত হলেও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বাড়িয়ে ধরার পরিকল্পনা পরিবর্তন করতে হবে। অগাস্ট মাসের পরবর্তী এখন পর্যন্ত বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন জিনিস নিয়ে অন এন্ড অফ বিক্ষোভ, যার ফলে একটা আউটপুট এবং সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে। সব মিলিয়ে অর্থনীতির গতি স্লথ, বিনিয়োগের গতি স্লথ, এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের গতি স্লথ। তাহলে এই অবস্থায় আমরা আসলে খুব বেশি রেভিনিউ ইনক্রিজ আশা করতে পারি না আগামী ফিসক্যাল ইয়ারটাতে। তবে বাজেটে এই রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ প্রক্রিয়ার সমালোচনা করে গবেষকরা মানুষের কর দেওয়ার বিপরীতে নাগরিক সুবিধা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। একটা নাম্বার বলে দিলেন, আমাদের অর্থমন্ত্রী বা অর্থ উপদেষ্টা বললেন, এটা তো কোনো সময় সেটা অ্যাচিভ করেনি। নতুন আমি এমন একটা বন্দোবস্ত করছি যার ফলে আমার এই খাত থেকে ট্যাক্সের পরিমাণ বাড়বে, সেটা যদি না বলে আপনি একটা নাম্বার বলে দিলেন, সেই নাম্বার ডাজন্ট মেক এনি সেন্স। রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে বিনিয়োগ, বাণিজ্যের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টি অনেকটাই দুরূহ। এমন পরিস্থিতিতে কর হার না বাড়িয়ে আওতা বাড়ানো, রাজস্ব সংস্কারের পাশাপাশি দুর্নীতি কমানোর উপরও জোর দিয়েছেন গবেষকরা। ট্যাক্স সিস্টেম যদি ট্রান্সপ্যারেন্ট হয়, এফিশিয়েন্ট হয় এবং করাপশন ফ্রি হয়, তাহলে হবে কি বিনিয়োগ বাড়বে, তারপরে অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে। অর্থনীতির প্রবৃদ্ধি, বিনিয়োগ এগুলো বাড়লে রাজস্ব বাড়বে। রাজস্ব আসবে কোথা থেকে? রাজস্ব বাড়াটা কোথা থেকে আসবে? আসবে এই যে ইকোনমির প্রবৃদ্ধি থেকে, গ্রোথ থেকে। জানা গেছে, প্রস্তাবিত বাজেটে 15% ভ্যাট হার বসানো, ব্যাপক হারে কর ছাড় কমানো এবং সংস্কারের উপর জোর দেয়া হবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নয়াপল্টনে বিএনপির 3 সংগঠনের তারুণ্যের সমাবেশ শুরু হবে দুপুর 12টায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। জানবো বিস্তারিত। রাকিব, সমাবেশ শুরু হতে তো আরও কিছু সময় বাকি, এর মধ্যে সমাবেশের প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আর ভার্চুয়ালি তারেক রহমান কখন যুক্ত হবেন? আর সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতারাই বা কারা কারা থাকছেন, সব মিলিয়ে কি তথ্য হচ্ছে আপনার কাছে জানাবেন? তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আজকে কিন্তু দুপুরে আসলে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশ ঘিরে কিন্তু 4 জেলা থেকে হচ্ছে তরুণরা এবং তরুণীরা এবং বিএনপির যেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে তারা কিন্তু সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু জড়ো হচ্ছে। আপনাকে এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে কিন্তু এক এক করে হচ্ছে নেতাকর্মীরা কিন্তু আসলে প্রবেশ করছে, জড়ো হচ্ছে। এখানে আসলে তরুণদের দলে টানতেই মূলত হচ্ছে এই বিএনপির হচ্ছে স্বেচ্ছাসেবক যুবদল এবং হচ্ছে ছাত্র দলের কিন্তু এই সমাবেশ আয়োজন করে এবং সমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আনুষ্ঠানিকভাবে হচ্ছে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিবেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে রাজনৈতিক রূপরেখা বক্তব্য রাখার কথা রয়েছে। এখানে দলের নেতাকর্মীরা কিন্তু এক এক করে হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে কিন্তু প্রবেশ করছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেশের যে 4 জেলা থেকে হচ্ছে নেতাকর্মীরা হচ্ছে এক এক করে হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে প্রবেশ করছেন। সেখানে বিভিন্ন বয়সী তরুণরা কিন্তু হচ্ছে এই সমাবেশে যোগ দিতে কিন্তু কেন্দ্রীয় এবং সমাবেশের স্থল এবং আশপাশের যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু হচ্ছে নেতাকর্মী এবং হচ্ছে সমর্থকদের কিন্তু লোকেরা একদম এবং ভিড় বাড়তেছে। দুপুরের দিকে এখানে প্রায় 15 লাখ তরুণ তরুণী এবং হচ্ছে
এখানে প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে, এমনটা কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে আশা করা হচ্ছে। এখানে বিএনপির যেসব কর্মী রয়েছে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে হচ্ছে যে আজকের এই সমাবেশ ঘিরে আপনাদের প্রত্যাশা কি, যদি একটু বলেন। তরুণ বাঁচলে বাঁচবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের যে অসংখ্য নেতাকর্মীরা এই আন্দোলনকে সফল করেছে, 5 আগস্ট পরবর্তী সময়ে এই কৃতিত্বকে অনেকেই অস্বীকার করছে। আমার প্রশ্ন ছিল যে আজকের সমাবেশ ঘিরে আপনাদের তরুণদের প্রত্যাশা কি? আজকের এই সমাবেশকে মূল প্রত্যাশা আমাদের আগামীর যে আধুনিক বাংলাদেশ এবং বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত দিনে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আজকের এই প্রোগ্রাম দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই অসংখ্য লক্ষ লক্ষ তরুণদের আজকে যে উপস্থিতি, এই উপস্থিতির মাধ্যমে আপনি যেমনটা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটা বলতে চাচ্ছেন যে আসলে আজকের সমাবেশ থেকে আসলে অনেক বার্তাই হচ্ছে দলের যেসব রাষ্ট্রচিন্তা রয়েছে এবং রাজনৈতিক যে মতাদর্শ এবং প্রেক্ষাপট রয়েছে, সব রূপরেখা রয়েছে, সবকিছু নিয়ে আসলে নতুন বার্তা দেওয়া। রাকিব, আপনি সমাবেশে থাকুন, নিশ্চয়ই সমাবেশ শুরু হলে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে মানিকগঞ্জ জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস। আজ সারাদিন আমরা রয়েছি মানিকগঞ্জ জেলায়। এখানে সিংড়াই উপজেলাবাসীর সাথে আমরা এখানে কথা বলবো, তাদের নানা যে সমস্যা, সংকট উত্তরণের করণীয় এবং সম্ভাবনা নিয়ে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের যে এই কাঁচা সড়ক রয়েছে এটি এখন আধা পাকা হয়েছে, তারপরে পাকার পথে, এই সব মিলিয়ে যদি বলতেন কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? আসলে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ, মানে আজ থেকে 30 বছর আগে, প্রায় 30 থেকে 35 বছর হবে, কাঁচা রাস্তা ছিল। এখানে আমাদের এলাকার একমাত্র রাস্তা, যে রাস্তা দিয়ে এবারে আমাদের উপজেলা বলেন, হাট বাজার সমস্ত কিছু এই একই রাস্তায় আমাদের করতে হয়। এই রাস্তার শেষে একটা হাই স্কুল আছে, পাশে আমাদের প্রাইমারি স্কুল, কবরস্থান। আমাদের এই কাঁচা রাস্তা থাকাকালীন মানে এত পরিমাণ আমরা দুর্ভোগ মানে আমাদের এলাকার জনবাসী করছে যে একদিন বৃষ্টি হইলে মিনিমাম 2-3 দিন হাঁটা যেত না, এমন অবস্থা। যাক, অনেক করার পরে প্রায় 3-4 বছর আগে এটা আধা পাকা একটা ব্যবস্থা হয়েছে। সেটার গতিটাও অত্যন্ত স্লো, মানে এত মন্থর গতিতে হচ্ছে। তো 3 কিলোমিটার রাস্তা হওয়ার কথা, এর মধ্যে 1 কিলোমিটার হওয়ার পরে রিসেন্ট এই বছরই আবার 1.5 কিলোমিটার হচ্ছে, তা অনেক স্লো। এবং যে পরিমাণ ইয়ার কথা ছিল, বরাদ্দ যেভাবে হয়েছে, তো সেই পরিমাণ আশানুরূপ আমাদের এই কাজগুলি পাচ্ছি না। আমাদের প্রত্যেকটা রাস্তার পিচ ঢালার পরে বা ইট বিছানোর পরে 2 ফিট করে রাখার কথা ছিল, মাটি আর বাড়তি রাখার কথা ছিল, সেগুলো হচ্ছে না। আপনারা সরজমিনে সেটা দেখতে পারেন। আর টোটালি আমাদের এখানে কৃষি নির্ভর একটা এলাকা এটা। আমাদের প্রত্যেকটা কৃষকের একটা মানে 1 মণ ধান যদি আপনার বাজার নিতে যায় মিনিমাম 50 টাকা প্রতি মণে খরচ হয়। এটা আমাদের প্রত্যেকটা কৃষকের জন্য একটা বাড়তি খরচ। এটা ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো যে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এই রাস্তাটা এখনো দেরিতে হওয়ায় এবং আরো কিছু অংশ বাকি রয়েছে। ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমার আবেদন একটাই, আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা শেষ করার কিছুদিন পরেই ইটগুলি সম্পূর্ণ রাস্তায় প্রায় উঠে যায়। আমরা অনেক রিকোয়েস্ট করার পরও ওনারা আইসা বলে যে আমরা এটা সংস্কার করে দেব, কিন্তু আজও কোনো এই রাস্তার সংস্কার হয় নাই। এখান থেকে অনেক লোক যাতায়াত করে, আমাদের কবরস্থান, স্কুল এবং হাট বাজার সব এই রাস্তা থেকেই চলাফেরা করতে হয়। কিন্তু আমরা দুঃখের বিষয়, বারবার আমরা এই আশ্বাস পাওয়ার পরও আমাদের রাস্তাটা পুনর্নির্মাণ করে নাই এবং এখনো গাড়ি ঘোড়া নিয়ে যাইতে গেলে আমাদের অনেক সমস্যা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বা যারা হাইটা যায় তাদের পায়ের কোনোতে ইট লাগা পা নষ্ট হয়ে যায়। তা আমরা সব ডিবি নিউজকে বলতেছে আমাদের এটা আপনার একটু গুরুত্ব সহকারে সরকারকে জানাবেন, যাতে সরকার অতি তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা সংস্কার করে দেয়, আমরা যেন সুন্দরভাবে এই রাস্তাটা চলাচল করতে পারি। ধন্যবাদ ডিবিসি নিউজ। আমরা আরো একজনের সাথে কথা বলবো, সংক্ষেপে একটু জানতে চাইবো যে
এই রাস্তাটির পাকা কাজ শুরু হয়েছে এবং অর্ধেক হবে, বাকি অর্ধেক হয়তো পরে হবে এমনটা শোনা যাচ্ছে। এতে আপনাদের ভোগান্তি আরো দীর্ঘায়িত হবে কি? হ্যাঁ, এই ভোগান্তিটা দীর্ঘায়িত হয়েছে। তার কারণ হলো কি, এটা সেই 30-35 বছর আগে সম্পূর্ণ কাঁচা ছিল। তারপরে যাই হোক, তারপরে থেকে মাটি ফেলাইয়ে এটাতে ঠিক করা যাই হইলো, তো বৃষ্টির জন্য আমরা হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না। বৃষ্টি হইলে 2-3 দিন এই রাস্তায় চলাফেরা কমপক্ষে 2,000 থেকে 4,000 লোক প্রতিদিন বাজারে আসা যাওয়া করে। পাশের এলাকা, ওই এলাকা, এই এলাকার বিভিন্ন। আর এইটাই হলো সবচেয়ে মেন রাস্তা, যেটা আমরা সিংগাইর বা ওই চারিগ্রাম যাওয়ার জন্য, ঢাকা যাওয়ার জন্য আমাদের এটা। আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা দুপুর 2টায় একই উপজেলা থেকে যুক্ত থাকবো ইটভাটার নানা সমস্যা তুলে ধরার জন্য। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখেছেন শিক্ষকরা। প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ঢিলে ঢালা ভাব, শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। সহকারী শিক্ষকরা স্কুলে গেলেও পুরোপুরি হচ্ছে না শ্রেণী কার্যক্রম। অনেকে প্রতীকী কর্মবিরতি পালন করছেন। তবে অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আংশিক শ্রেণী কার্যক্রম চলছে। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে 11 গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবিতে 5 মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। রাঙামাটির কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় পানির ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। অথচ এমন উদ্যোগ সম্পর্কে জানে না বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা প্রাথমিক শিক্ষা বিভাগ। ক্ষুব্ধ অভিভাবকরাও। এ বিষয়ে জানে না জেলা পরিষদও। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে, বিকল্প জায়গা না পেলে বিদ্যালয়ের ভেতরেই পানির ট্যাঙ্ক নির্মাণ করা হবে। রাঙামাটির বনরূপায় কাউকে না জানিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পানির ট্যাঙ্ক নির্মাণের উদ্যোগ নেয় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। অথচ অবকাঠামো নির্মাণের ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষকে কিছুই জানানো হয়নি। এমন উদ্যোগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা। এমনকি এতে ক্ষোভ প্রকাশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাথমিক শিক্ষা বিভাগও। একই সাথে এমন অবিবেচক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও জানান তারা। প্রাথমিক পদ থেকে শুরু করে 5ম শ্রেণীর পর্যন্ত বাচ্চা আছে, এদের জন্য ভবিষ্যতের জন্য রিস্ক হয়ে যাবে। ছেলে মেয়েদের দৈনিক সমাবেশ, খেলাধুলা করার কোনো সুযোগ নাই। এই টাঙ্কি যদি করে আমার ছেলে মেয়েদের জন্য অনেক ঝুঁকি। লিখিত কিংবা মৌখিক কোনোভাবেই শিক্ষা বিভাগকে জানানো হয়নি জানিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে পানির ট্যাঙ্ক স্থাপনের বিরোধিতা করে জেলা শিক্ষা বিভাগ। এই সম্পর্কে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা কোনো ধরনের চিঠি পাইনি বা এই ধরনের কোনো আমাদের অবহিত করা হয়নি। যদি অবহিত করা হয় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সবার সাথে আমরা কথা বলে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা। পানির ট্যাঙ্ক স্থাপনের জায়গা নির্ধারণের বিষয়টি চূড়ান্ত নয়, তবে বিকল্প না পেলে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপন করা হবে বলে জানায় জনস্বাস্থ্য বিভাগ। বনরূপা এলাকায় ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমাদের প্রত্যেকটা ডিএমএ আলাদা করা আছে। এগুলো মাস্টার প্ল্যান করার জন্য আমরা কাজ করতেছি, এখনো ফাইনাল কিছু না। আমাদের বিকল্প অপশন না থাকে তাহলে আমরা হয়তো করবো, আর যদি বিকল্প অপশন থাকে তাহলে করবো না। এই অবস্থায় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস জেলা পরিষদের। আমি পাবলিক হেলথ অ্যাক্টিভিশনকে জানাচ্ছি এবং আমি বলছি যে ডিপিও এবং স্কুল কমিটি সবাই বসে একটু আলাপ করে নেওয়ার জন্য, সেটা হবে আলাপ করে একটা আমরা সমাধানের দিকে যাবো। 27 শতক জায়গা নিয়ে 1963 সালে স্থাপিত বিদ্যালয়টিতে বর্তমানে পড়ালেখা করছে 4 শতাধিক শিক্ষার্থী। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। একসময়ের অবহেলিত ফল লটকন সময়ের সাথে সাথে চাহিদা বাড়ায় নরসিংদীর চাহিদার কাছে প্রধান অর্থকরী ফসল হয়ে উঠেছে। সুস্বাদু আর পুষ্টি গুণে ভরপুর এখানকার লটকন স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। স্বীকৃতিও পেয়েছে জিআই পণ্যের। তবে চলতি মৌসুমে উৎপাদন কম হওয়ায় দুশ্চিন্তায় চাষি। আর কদিন পরই বাজারে উঠবে সদ্য জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া নরসিংদীর লটকন। নরসিংদীর বাগানগুলোতে গাছে গাছে শোভা পাচ্ছে ফলটি। এখানকার মাটি চাষের উপযোগী হওয়ায় কমবেশি সব উপজেলাতেই লটকন চাষ হলেও জেলার শিবপুর ও বেলাবো উপজেলাতে বেশি হয়েছে। তবে এ মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন নেমেছে অর্ধেকের চেয়েও কম। যেখানে প্রতি গাছে 3 থেকে 4 মণ ফল ধরত, সেখানে এবার কেবল 15 থেকে 20 কেজি পাবেন বলে মনে করছেন চাষিরা। গত সিজনে আপনারা মনে করেন যে জায়গায় নাকি 200 মণ, এই জায়গায় এবার 50 মণ। এইবার সব থেকে ফলন কম, তো এইবার তো আপনার 10 লক্ষ টাকা আসবে না। প্রাকৃতিক দুর্যোগের
এই কারণে এই গোলাটি আসছে না। গত বছর বিক্রি হয়েছে 8 লক্ষ টাকা, এবার বিক্রি হয়েছে 4 লক্ষ টাকা। এদিকে বাগান থেকে আগাম ক্রয় করা পাইকাররা জানান, ফলন কম হওয়ায় মন প্রতি 1 থেকে 1,500 টাকা বেশি ক্রয় মূল্য পড়বে। এছাড়া আনুষঙ্গিক খরচ বৃদ্ধির প্রভাব পড়বে বাজারে। মানভেদে প্রতি কেজি লটকন ক্রয় মূল্য ধরা হচ্ছে 80 থেকে 120 টাকা পর্যন্ত। অন্য বছর থেকে গোড়া এবার কম, লটকন কম। আমি 12.5 লাখ টাকা গোড়া এবার কিনছি, আর অন্যান্য বছর আরো 20 লাখ 25 লাখ টাকার গোড়া কিনছি। লেবার খরচ আছে, তারপর হচ্ছে আমাদের খাঁচা আছে, প্যাকেজিং খরচ আছে। মনে হচ্ছে না যে ব্যবসায়ীরা লাভবান হতে পারে। রপ্তানি বৃদ্ধি, সংরক্ষণ সহ নানা বিষয়ে নিয়মিত পরামর্শের পাশাপাশি উৎপাদন কম হওয়ায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। লটকনের ফুল আসার সময় প্রচন্ড তাপমাত্রা এবং বৃষ্টি না হওয়ার কারণে ফুলগুলি মরে যায়। কোনো কোনো বাগানের বয়স অনেক বেশি হয়ে গেছে। আমরা কৃষি গবেষণাকে একটি চিঠি দিয়েছি, যাতে এই লটকনের ফলন এবছর কম হওয়ার জন্য কারণ কি এবং পরবর্তীতে এ বিষয়ে আমাদের করণীয় কি, এরকম একটি পরামর্শ প্রদানের জন্য। চলতি মৌসুমে জেলায় 1800 হেক্টর জমিতে আবাদ হয়েছে লটকন। গড় উৎপাদন লক্ষ্যমাত্রায় ধরা হয়েছে হেক্টর প্রতি 18 টন করে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।